মারুর মা কে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ করে মারুর মার কি হলো? দৌড়ে দৌড়ে দেখতে গেলাম, ও মা, মারুর মারে সোজা অ্যাম্বুলেন্সে করে কলকাতায়। মারাত্মক ব্যাপার। আমার না বুকের মধ্যে ধরপড় ধরপড় করতেছে। মারুর মা শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেল মারুর মাকে। কি হবে মারুর এখন? কিছু যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, মারুর বিয়া হয় নাই, মারুর বাবা বোম্বে, মারু কি করবে একা? মারু, মারু কি হয়েছে তোর? চিন্তা করিস না, চিন্তা করিস না, দাঁড়া ভিডিওটা তোর আগে দেখে নই, দেখি কি কইছিস তুই। তোর মার কি রোগ হয়েছে? অ্যাম্বুলেন্সে করে কলকাতায় গেছে কেন? কেন আমি তো আর সহ্য করতে পারতেছি রে। চলো ভিডিওটা আগে দেখে নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। একটা টাইটেল দেখে, অনেকদিন সানবিন করা হয় না মারুর ভিডিওতে, তা একটা টাইটেল দেখে সত্যি আমি না চমকে গেছিলাম। টাইটেলটা লেখা হয়েছে অ্যাম্বুলেন্স এসে মাকে নিয়ে চলে গেল, তারপরেই আমাকেও চলে যেতে হলো, দীপিকা একা থাকলো বাড়িতে। বলো তোমরা, এই টাইটেলটা দেখে কার না মাথা ঘুরে যাবে? যতই হোক, মারুর মা সেদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছি। কারণ সে যদি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, আমি কেন বাড়িয়ে দেবো না? আমার থেকে বয়সে ছোট, বেশ মিষ্টি দেখতে লাগছিল। তারপর থেকে এমনি ওদের ভিডিওতে দীপিকাকে নিয়ে রয়েছে, স্কুলে ভর্তি মনে হয় এখনো করেনি নাকি, আমি পুরো ভিডিও দেখিনি। হঠাৎ করে না আমার হোম পেজে ভিডিওটা এলো, আমি টাইটেল দেখে চমকে গেলাম, দৌড়ে চলে গেলাম ভিডিও দেখতে। মা, এত বড় বদমাইশ মাই না! তখন মনে হচ্ছিল কানের গোড়ায় তোমার বাজাই দি ভালো করে। ওর মা আশাকর্মী, ওর মা আশাকর্মী, গর্ভবতী মেয়েদের নিয়ে সিজার হোক, নর্মাল ডেলিভারি হোক, যেখানে পাঠাবে হসপিটাল, সেখান পর্যন্ত পৌঁছে দেওয়া ওর মায়ের একটা দায়িত্ব। ওর মা না, প্রত্যেক আশাকর্মী। এবং ওদের প্যাকেজ আছে, এর জন্য ওদের কিন্তু ফিক্সড কোনো অনারিয়াম কিংবা মাইনে ধার্য করা নেই। ওদের কাজের উপরে নির্ধারণ করে যে যত কাজ করতে পারবে, যার যত কাজ আসবে করলে তো হবে না। কাজ তো ডেলিভারি তো হওয়া যায়, ডেলিভারি তো রোজ দিন হয় না, প্রত্যেক ঘরে ঘরে রোজ দিন হয় না, এক এক বাড়িতে হয়তো এদিক ওদিক করে থাকে। তা সেদিন একটা প্যাকেজের মাধ্যমে ওরা টাকা পায়। তা সেই মানুষ যদি হঠাৎ তার মেয়ে লেখে অ্যাম্বুলেন্স এসে মাকে নিয়ে গেল, তা মানুষ কি ভাববে? পয়সার জন্য তোরা কত নিচে নামবি মারু? আর পয়সার জন্য মাকে এইভাবে তুই টাইটেলে দিলি। ভগবান যেন না করে তোর এই টাইটেল কোনোদিন সত্যি পরিণত হয়। তাহলে সেদিন তোর মনে পড়বে যে আমি কি ছেলে খেলা করেছি। অ্যাম্বুলেন্সের কথা শুনলেই না আমাদের মানে গ্রামের দিকের লোকের এমনি মাথা ঘুরে যায়, এমনি মাথা ঘুরে যায়। সেখানে তুই যদি টাইটেল দিস যে মাকে এসে অ্যাম্বুলেন্স তুলে নিয়ে গেল, কিন্তু একটুখানি বুঝতে হবে। তারপরেই আমি বেরিয়ে পড়লাম, হয়তো ভেবেছি হসপিটালেই বেরো, মানে এইটুকু বয়সে একেবারে এসরে পাকা হয়েছে, পোত পাকা এসরে পাকা হয়েছে। কি টাইটেল দিলে মানুষ দৌড়ে আসবে? দেখ, মানুষ এসে বুঝে গেছে যে তুই কি যন্ত্র একটা, তুই কি যন্ত্র একটা। ঠিক বুদ্ধি করে মন্দিরাকে একদম পটিয়ে পাঠিয়ে নিজের বাড়িতে গিয়ে চ্যানেলটা দাঁড় করিয়ে নিলি, তারপরে আবার তাকে নিয়ে নোংরা খেলা শুরু করলি, তার কাছ থেকে কথা নিয়ে তুই আর এক জায়গায় চালাতালি করলি। মাঝখানে সোমনাথ তোকে ফোন করেছিল, সেই ফোনের কথাটাও তুই দালালকে বলে দিলি। তুই জানিস না দালালের পেট পাতলা, ওর পেটে যেমন ভালো মন্দ খাইলে সহ্য হয় না, তেমনি ভালো মন্দ কথা ওর পেটে দিলে সহ্য হয় না। কখন আসিয়া এক করে বমি করে সেইটা দিয়ে পয়সা কামাবে, ওর হচ্ছে সেই ধান্দা। তুই একবারও বুঝলি না, তাই না, যে সোমনাথ দা কেন তোকে ফোন করেছিল? ভালোবাসে আদর করে জড়ায় ধরে চুমু খাইতে ফোন করে নাই, বুঝলি? তুই যে কাজ করেছিস সেই কাজের কৈফিয়ত চাইছিল তোকে ফোন করে। চাইবেই তো। যত অনেস্টের মূল হচ্ছে তুই আর তোর মা। তোরা ফাঁসলিয়ে মেয়েটাকে এনে একদম চক্রভুয়ের মধ্যে ফেলে দিয়েছিস, তার অনৈতিক কাজে সাপোর্ট করে। কেন? তোরা তো বলতে পারতিস বুঝিয়ে বাজিয়ে যে তুমি এসব কাজ করো না, তোমার মেয়ে আছে, তোমার সংসার আছে। যাই হোক, এটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। আমার মনে হচ্ছিল ওর কানের গুঁড়া একটু বাজাবো, তাই বাজালাম। তারপরে দেখো 2 দিন পরে কিংবা তার পরের দিন আবার টাইটেলে লিখেছে, মানে ওর কত
তোমরা কি আগের দিন ভয় পেয়ে গেছিলে? তোর মরবো একেবারে কানের গোড়ায়, ভয় পেয়ে যাবে না মানে? তোরা কি আমাদের জাত শত্রু? তোদের নিয়ে দুটো নেগেটিভ ভিডিও করেছি বলে তোদের কোনো খারাপ খবর শুনে আমাদের ভয় লাগে না? আবার জিজ্ঞেস করছে তোমরা কি সেই দিনে ভয় পেয়ে গেছিলে? সামনে পানি না তোর ওই থ্যাবড়া মুখে একেবারে চড়ায় থ্যাবড়া করে দিতাম। আর কোনোদিন যেন না দেখি যে গুরুজনদের নিয়ে এরকম ক্লিক বেট খেলে থাম্বেল দিবি। খবরদার না, ভগবান না জানি তোর কথা শুনে আবার সেটা ঘটায় দেয়। যাই হোক বন্ধুরা, কি বলবো, একেবারে বদমাস একটা মেয়ে। আর সঙ্গে আর ওই বাচ্চাটা রেখেছে, সেটা একেবারে নাচুনির বাসা হয়েছে। সে যেন ব্লগের আড্ডে সবার আগে ফরফর ফরফর করে সে চলে। যাই হোক, মেয়েটার পড়াশোনা কি হচ্ছে জানি না। পড়াশোনার কথা বলে তো এনেছিল, স্কুলে মনে হয় এখনো ভর্তি করিনি। আর কবে ভর্তি করবি? কবে ভর্তি করবি? জানুয়ারিতে শেষ হয়ে গেল, সেই ডিসেম্বর থেকে ভর্তি চলছে, পরীক্ষাও চলছে, ভর্তিও চলছে। যাই হোক, এরপরে আসি মারুর দিদির কথা। যেরকম বোন তেমন তার দিদি। মন্দিরার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, নোংরা কমেন্ট। কমেন্টটা অবশ্য নেই, মন্দিরা ডিলিট করে দিয়েছে। যাই হোক, দেখ তোর কি দুরবস্থা। মন্দিরার কমেন্ট বক্সে এরকম করে চাইয়া বসে থাকতে হয়। কেউ যদি একটু হাগিয়ে হুগিয়ে নেগেটিভ কমেন্ট করে, তুই সেটা স্ক্রিনশট মাইরা সেটা ভিডিও করিস। বন্ধুরা, এই যে কমেন্টগুলো ওর নিজের করা। ওর অনেকগুলো ফেক আইডি আছে। সেই ফেক আইডি দিয়ে যখন কন্টেন্টের অভাব থাকে, তখন একটা ব্লগার কিংবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট ঠুকে দিয়ে সেই কমেন্টটাকে স্ক্রিনশট মেরে নিজেই কমেন্টটাকে ডিলিট করে তারপরে বলতে বসে। কমেন্টটা তোর পছন্দ হয়নি, তাহলে পড়লি কি করে? বললি কি করে? হিন্স দিলি কি করে? হিন্স দিলি কি করে? যে কমেন্ট করেছে সেই কমেন্টটার মানে জানান দিতে আইছে, ঢাক ঢোল পিটাইয়া জানান দিতে আইছে যে মন্দিরা তার শ্বশুরের সঙ্গে একটা নোংরা সম্পর্ক ইঙ্গিত করে ভিডিও দিয়েছিল, কমেন্ট করেছিল। তোমরা কেউ যারা শোনো নাই আমার দাদের শুনে নাও। এই ভেবে তুই কমেন্ট পড়তে গেছিলি, কমেন্ট আনলি তুলে। কেন? ওই কমেন্টটা না পড়লে তোর কি রামায়ণ অশুদ্ধ হয়ে যেত? কোনো রামায়ণ তো অশুদ্ধ হতো না। না, তোর সেই যে জায়গা নোংরা গু, সেই জায়গা তুই অনেক কার বউ পলাই গেছে কোনো পরকিয়া করে, দৌড়াই গিয়ে তারে বুনু বুনু আমি আইসা গেছি, আসো বুনু তোমারে আমি বুকে জড়াই ধরি, তুমি আমার কাছে সব কিছু শেয়ার করো। আর আমি সব কিছু মনে মনে কইতেছি, এরকম করে মন্দিরারে জড়াই ধরছিল আর মনে মনে কইতেছিল, তুমি আমার কাছে সব স্বীকার কইরো বুনু, আমি তোমার সবটা বেঁচে তোমার দেখাই দিব যে আমি কত বড় দালাল। ও বুনু তুই কান্দিস না, বুনু তুই কান্দিস না, আজ থেকে তোর দুঃখের সাথে আমি, তোর সুখের সাথে আমি। কিন্তু মনে মনে কইতেছে, তুই যদি আমার সাথে বেইমানি করিস, তোরে সেদিন ছাল ছাড়াবো, লবণ মাখাবো, লঙ্কা দিয়ে চাটনি করে তুল্লুর সাথে চাট বানায় খাই নেবো। এবং ভগবান অলক্ষ্যে সেদিন হেসেছিল। সেদিন অমাবস্যায় চাঁদ উঠেছিল, তাই এই দালাল মন্দিরার পক্ষে ভিডিও করেছিল ব্লগ চ্যানেলে। সেই ভিডিওটা প্রায় 1.5 লক্ষের ওপরে ভিউ হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা টেক ডাউন করে নিয়েছে। তোমরা নিশ্চয় শুনে গেছো, আরশকে একটা ফলস স্ট্রাইক দিয়েছিল, তার পানিশমেন্ট স্বরূপ ওর সেই ভিডিওটা উড়ে গেছে। কিরে ওই দালাল, রেকর্ডিং করেছিস বলে রেকর্ডিং কবে দিবি? কবে দিবি সেই রেকর্ডিংটা? শুনতে চাই আমরা। মারুয়ার মা বসলো কমেন্ট নিয়ে আলোচনা করতে। ওদের কাছে নাকি কমেন্ট এসছে যে দীপিকাকে ওরা স্কুলে ভর্তি করবে না, ওরা কাজের জন্য নিয়ে এসছে, ওদের প্রয়োজনে নিয়ে এসছে, ভিউজ বাড়ানোর জন্য। ভিউজ বাড়লে তারপরে প্রয়োজন না হলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেটা নিয়ে মারুয়ার মা বলতে বসলো। ওরা বলল যে, প্রথমে বলল যে ক্যামেরার সামনে সবকিছু করা যায় না, ক্যামেরার পেছনে অনেক কাহিনী আছে, ও তো একটা স্বাভাবিক পরিবেশের মেয়ে না। আচ্ছা, প্রায় কথাতেই তোমরা বলো যে ও একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মেয়ে না, তাহলে কি পরিবেশ থেকে উঠে এসছে? ওর মাকে দেখে তো ভালোই মনে হয়, ভদ্র মনে হয়, তোমাদের বাড়ি কাজ করে, ওর বাবা আছে শুনলাম, ওর বাবা নিশ্চয় মাঠে ঘাটে কাজ করে। তাহলে কি এমন পরিবেশ যেটা সুস্থ স্বাভাবিক নয়? সেটা সবার সামনে খুলে বলাই ভালো। তারপরে কারণ দেখালো যে ওর কাগজপত্র ঠিক হতে নেই, ভর্তি হতে গেলে নাকি বার্থ সার্টিফিকেট লাগে, ওর বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছে।
সেই জন্য ভর্তি করতে পারছে না, এটা প্রথমে বললো। তা এইখানে আমি একটা কথা বলি, কোনো বাচ্চার যদি বার্থ সার্টিফিকেট না থাকে সে কি শিক্ষার আলো পাবে না? অবশ্যই পাবে। আমাদের জাতীয় শিক্ষানীতির বলে এখন এটা সারা ভারতবর্ষ জুড়ে, সারা ইন্ডিয়া জুড়ে কোনো শিশুকে শিক্ষার আওতায় বাইরে রাখা যাবে না। প্রত্যেকটি শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে। সে যে পরিবেশে থাকুক আর যে অবস্থাতেই থাকুক, তাকে শিক্ষার বাইরে রাখা যাবে না। তার যদি কোনো কাগজপত্র না থাকে, তার যদি জন্ম সার্টিফিকেট নাই বা থাকলো, সবাই যারা বাড়িতে হয় অনেকে গাফলিয়তিতে জন্ম সার্টিফিকেট করে না, তাও তো শুনছি এর নাকি ছিল, হারিয়ে গেছে। কোর্টের এফিডেভিট এনে জন্ম সার্টিফিকেট আবার বের করা যায় এবং সেটা করবেও। তখন আমাদের কি করতে হবে? সেই মায়ের একটা ডিক্লিয়ারেশন, মা কিংবা বাবার একটা সাদা কাগজে সে আবেদন করবে। একমাত্র মা বাবাই বলতে পারে শিশুর অরিজিনাল বয়স, তার কত বয়স, তার সম্ভাব্য জন্ম তারিখ দিয়ে একটা অ্যাপ্লিকেশন করলে সেই তারিখটার বলেই তাকে ভর্তি করা হবে। আর নিশ্চয় ওর মা জানে কত তারিখে জন্ম হয়েছিল। এটা গেল একটা পদ্ধতি। এটা কোনো ভাইটাল পদ্ধতি না ভর্তি হওয়ার। আসল পদ্ধতি হচ্ছে টিসি। এখন বাংলা শিক্ষা পোর্টাল শুরু হয়েছে। কোনো স্কুল থেকে টিসি না আনলে অন্য কোনো স্কুল ভর্তি করা যাবে না। আগে একই বাচ্চা দু জায়গায় নাম থাকতো, দুটো স্কুল, একটা কেজি স্কুল, একটা সরকারি স্কুল, কিংবা মামা বাড়ির একটা স্কুল, বাবার বাড়ির একটা স্কুল, এরকম অনেক বাচ্চাদের ডবল এনরোলমেন্ট ছিল। সেটা সরকার একদম তুলে দিয়েছে। একটা বাচ্চার একটা জায়গায় নাম থাকবে, একটা স্কুলেই তার নাম থাকবে। প্রত্যেকটা বাচ্চার একটা আলাদা আইডি থাকবে, স্কুলের একটা আইডি কোড থাকবে। ওই স্কুলের আইডি কোড পাসওয়ার্ড দিয়ে খুললে ওই স্কুলে কত বাচ্চা পোর্টালের অন্তর্ভুক্ত সেটা পরিষ্কার দেখা যাবে। অতএব 10টা বাচ্চা হলে 20টা কেউ দেখাতে পারবে না, যেহেতু সরকার এখন মিড ডে মিল চালাচ্ছে, স্ট্রিক্টলি ব্যবস্থা হয়েছে। সেখানে ওই টিসিটা না হলে কোনো স্কুলের ক্ষমতা নেই তাকে ভর্তি করার। ওই স্কুল থেকে টিসি, বাবা কেন, মা গেলেও টিসি দিয়ে দেবে, বাবা ছাড়া মা গেলেও টিসি দিয়ে দেবে, বাবা কিংবা মা যে কোনো একজন গেলে টিসি দেবে, তারপরে দীপিকা ভর্তি হবে। তা যাই হোক, যতই খারাপ বলি এই প্রচেষ্টাটা ভালো। যার যেটা ভালো সেটা তো স্বীকার করবই। দীপিকাকে মারু স্কুলে ভর্তি করার চেষ্টা করছে, বই কিনে দিয়েছে, কিন্তু ওর মা মেয়ের বলে ওরা মা মেয়ে বসে যেভাবে জ্ঞানের বুলি চপকায়, এমন এমন কথা বলে যাতে দেখে মনে হয় ওরা খুব হাই সোসাইটির লোক। দয়া করে একটা গরিবের বাচ্চাকে তারা মানুষ করছে না। কথাবার্তা অত আদব কায়দা করে অত বড় লোকি চাল দিয়ে বলা ঠিক না। যে ওরা কোন পরিবেশে ছিল, তারা স্বাভাবিক পরিবেশের না। মানুষের উপকার করতে হলে সে কোন পরিবেশ থেকে এসছে তাকে সেটা বারবার বলে ছোট করার কোনো দরকার হয় না। আর বাচ্চাটাকে দুদিন অন্তর এইসব সং সাজিয়ে সত্যি সত্যি খুব খারাপ লাগে। অতিরিক্ত মেকআপ, ওইটুকু বাচ্চার মুখের স্কিন নরম থাকে, ওদের রীতিমতো রোজ সাবান দেওয়াও ঠিক না। সেখানে ওকে অত হাই পাওয়ারের মেকআপ গুলো দিয়ে, উগ্র মেকআপ করে ওর স্কিনটাকে নষ্ট করে, নিজের মুখটা তো গেছেই, মারুর মুখটা এখানে পুরো মনে হচ্ছে জানো সেই ওই রাস্তার মুরুম বিছানো রাস্তা না, আগে আমরা বলতাম কি বলে ওটাকে, ইটসোলিং এর রাস্তা, দুই মুখ তো নষ্ট হয়ে গেছে। এবার মারুর স্কিনটাকে নষ্ট করার জন্য ও একটা পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছে, যে পরিকল্পনার মাধ্যমে মারুর ওই সুন্দর স্কিনটা আস্তে আস্তে ওর ওই মুরুম বসানো দুই গালের মতো হয়ে যায়। তা নিজের ক্ষতি করেছিস, আর একটা বাচ্চা মেয়ের ক্ষতি করিস না। ওরা গরিব মানুষ, ওরা ডাক্তার দেখার পয়সা পাবে না। আজকে তুই ওকে নিয়ে নাড়াচাড়া করছিস, দেখা যাক ওর সারা জীবনের দায়িত্ব তোরা নিতে পারবি না। একদিন না একদিন ওকে তোদের ছেড়ে দিতেই হবে। সেই দিনের অপেক্ষায় মানুষ থাকবে। তা চলো বন্ধুরা, এই কথাটা বলতে এসেছিলাম যে মারুকে অনেকদিন ধরা হয় না। আর মারু, তুই সোমনাথের ওই কথাটা ওই দালালের কাছে বলে ঠিক করিসনি। আর কতদিন তোরা বেইমানি করবি রে? মন্দিরাকে একটু সুস্থ থাকতে দে, ওরা একটু সুস্থ হয়ে থাকুক।
অনেক উপকার নিয়েছিস তার কাছ থেকে, তোর চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, দুটো ভালো মন্দ খেতে পারছিস। তুই নিজেই বলেছিস যে আগে তোদের অভাব ছিল, সেই অভাবে সবকিছু করতে পারতো না। এখন যদি বাজার করে আনিস গাদা গাদা, মাস গেলে মোটা টাকা তুই পাস, তোর মা পায়, তোর বাবা পাঠায়, এখন বেশ খেয়ে দিয়ে ভালোই আসমনে আছিস। যাই হোক, ভালো থাক, সবাই ভালো থাকুক, কিন্তু ফুটানি একটু কম মারিস। আর নতুন করে কিছু মন্দিরের পেছনে কাটি করতে যাস না, তাহলে কিন্তু সোমনাথের থেকে খারাপ আর কেউ হবে না। চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো। টাটা আমার ভিউয়ারদের জন্য।